মোদির কিন্তু ঘুম হারাম, মোদির ঘুম হারাম, ইন্ডিয়া সবারই ঘুম হারাম হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদির দিন বোধহয় আসলেই ভুল, কারণ বিজেপিতে তিনি এখন কোণঠাসা। তাছাড়া তার মূল ট্রাম্প কার্ড উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস, সেখান থেকেও প্রচন্ড চাপ আছে সরে যাওয়ার। দীর্ঘ 11 বছর ধরে ভারতের ক্ষমতায় আছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী, তবে ধীরে ধীরে যেন তার শাসনামলের শেষ প্রহর ঘনিয়ে আসছে। রাজ্যে রাজ্যে শক্তিশালী হয়ে উঠছে বিরোধী জোট। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দক্ষিণের রাজ্যগুলো সব জায়গাতেই পাচ্ছে মোদী বিরোধী ভোট। তাহলে কি সময় ঘনিয়ে আসছে নরেন্দ্র মোদীর বিদায়ের? মোদী বিরোধীদের আগুনে সর্বশেষ ঘি ঢেলেছে তামিল সিনেমার সুপারস্টার বিজয় থালাপতি। বাংলাদেশের পর এবার পশ্চিমবাংলার ছাত্র জনতা দিল্লির বিরুদ্ধে আন্দোলন নেমেছে। বাংলাদেশ ছাত্র জনতার নেতৃত্বে দিল্লির দাসত্বমুক্ত হয়েছে। এবার পশ্চিমবাংলার ছাত্রদের নেতৃত্বে দিল্লির দাসত্বমুক্ত হতে চলেছে। আমেরিকার মাটিতে বাংলাদেশের পতিত স্বৈরাচার সমর্থকদের এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং আমি জেনেছি যে আমেরিকায় যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা মামলা করবে এবং তারা মার্কিন সন্ত্রাস আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভালো নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিংহের হুঙ্কারে কাঁপল শিয়ালের গদি। ঘনিয়ে আসছে নরেন্দ্র মোদীর সময়। বিদায়ের ঘণ্টা বাজতে চলেছে হাসিনার ঘনিষ্ঠ মিত্র গুজরাটের কসাই মোদীর। সবাই কেন মোদীকে সরে যেতে বলছে? কেন চারদিক থেকে একের পর এক বিপদ ধেয়ে আসছে মোদীর দিকে? তাহলে কি চারদিকের কঠিন চাপে পড়ে আসলেই যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে নরেন্দ্র মোদী? অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে আমেরিকায় নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলায় লড়বেন মুশফিকুল ফজল আনসারি। নতুন করে আওয়ামী লীগের কঠিন বিপদ শুরু। বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। মোদির দিন বোধহয় আসলেই ফুরলো, কারণ বিজেপিতে তিনি এখন কোণঠাসা। তাছাড়া তার মূল ট্রাম্প কার্ড উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস, সেখান থেকেও প্রচন্ড চাপ আছে সরে যাওয়ার। এছাড়া লালকৃষ্ণ আদবানির মতো নেতাদের মোদীর যে চাল দিয়ে বিজেপি থেকে বিদায় করেছিলেন, এবার সেই চালে নিজেই পড়েছেন। মোদী বিজেপির নিয়ন্ত্রণ নিয়েছিলেন সিনিয়র নেতাদের সরিয়ে। মোদী তখন বলেছিলেন, যেসব নেতার বয়স 75 বছর হয়ে গেছে তাদের সরে দাঁড়াতে হবে। মোদীর বয়স 75 হতে বেশি দিন আর বাকি নেই। এই গ্রাউন্ডে মোদীকে সরে যেতে দলের ভেতর থেকেই চাপ রয়েছে। এই চাপের পাশাপাশি যুক্ত হয়েছে ট্রাম্প ঝড়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্প ঝড়ে মোদী উড়ে গেছেন। ঝড় থেকে বাঁচতে ছাতা হিসেবে চিরশত্রু চীনকে পাশে চাইছেন মোদী। ভারতীয়দের এমন দৃশ্য দেখতে হলো। সব মিলিয়ে মোদী আসলে ভালো নেই। আর এদিকে আশঙ্কার ব্যাপার হলো, দিন যত যাচ্ছে ততই মোদী বিরোধী ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছেই। মোদী বিরোধীদের আগুনে সর্বশেষ ঘি ঢেলেছে তামিল সিনেমার সুপারস্টার বিজয় থালাপতি। মোদীর দাদাগিরির দিন এবার শেষের পথে এমন হুঁশিয়ারি এলো, তাও কোনো বিরোধী দলনেতার মুখ থেকে নয়, এলো তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের মুখ থেকে। রাজনীতির মঞ্চে পা রেখে যেভাবে তিনি মোদীকে ফ্যাসিস্ট আখ্যা দিলেন আর বিজেপিকে মতাদর্শিক শত্রু ঘোষণা করলেন, তাতে দক্ষিণ ভারতের রাজনীতিতে যেন নতুন ছক আঁকতে শুরু করেছে। সিনেমার পর্দা ছেড়ে বাস্তবের মঞ্চে থালাপতি বিজয় এখন মোদী বিরোধিতার এক নতুন পোস্টার। বৃহস্পতিবার মাদুরাইয়ে টিভিকে এর দ্বিতীয় সম্মেলনে বিজয় যা করলেন তাতে মনে হচ্ছিল মোদী স্টালিন একসঙ্গে কোনো ব্লকবাস্টার সিনেমার ভিলেন, আর থালাপতি তার একাই হিরো। বক্তৃতায় যেন সংলাপের ঝড়। আক্রমণে মোদীর দিল্লি আর স্টালিনের চেন্নাই, দুটোই কেঁপে উঠল শব্দ তাণ্ডবে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটি ছিল তার রাজনৈতিক মঞ্চে পূর্ণ মাত্রায় আত্মপ্রকাশের প্রস্তুতি। বিজয় অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করছে, তামিলনাড়ুর জেলেদের অবহেলা করছে এবং রাজ্যের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়কে দমন করার চেষ্টা চালাচ্ছে। তিনি ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন তোলেন, তৃতীয়বার ক্ষমতায় এসে আপনি জনগণের জন্য কাজ করতে এসেছেন নাকি দেশের মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে কাজ করতে? বিজয় জোর দিয়ে বলেন, বিজেপির নীতিমালা কখনোই তামিলনাড়ুতে শেকল রাখতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে সরাসরি আঙ্গুল তুলে থালাপতি অভিযোগ করেন, বিজেপি তামিলনাড়ুর প্রয়োজনীয়তা ও স্বার্থকে উপেক্ষা করছে। তিনি আরো বলেন, আপনারা আমাদের দরকারি কিছুই করছেন না, আরএসএস এর সঙ্গে মিত্রতা করে তোষণের রাজনীতি চালিয়ে যাচ্ছেন, ভাবছেন 2029 পর্যন্ত আরামে চলে যাবে। পরিষ্কার করে দিচ্ছি, জলের ফোঁটা যেমন পদ্ম ফুলে টেকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে টিকবে না।
এদিকে প্রথমবারের মতো থালাপতি বিজয় সরাসরি সমালোচনা করলেন এআইএডিএমকে। বিশেষ করে এমজি রামচন্দ্রনের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেন তিনি। বিজয় বলেন, এমজিআর যে দল শুরু করেছিলেন তাকে এখন কে রক্ষা করছে, দলটা এখন কেমন আছে সেটা আমি না বললেও চলে। এরপর বিজেপির সঙ্গে এআইএডিএমকে এর সম্পর্ক নিয়ে কটাক্ষ করে বলেন, যখনই রেড হয় সঙ্গে সঙ্গে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে, তারপরে দেখেন সব ঝামেলা হাওয়ায় মিলিয়ে যায়। খেয়াল করেছেন? এরপর মঞ্চের আলো ঘুরে গেল শাসক দল ডিএমকের দিকে, আর থালাপতি বিজয়ের নিশানায় এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। একেবারে নাটকীয় ভঙ্গিতে বললেন, স্টালিন আঙ্কেল কি আঙ্কেল, 1000 টাকা দিলেই হলো, কাম দেন সেই নারীরা কাটছে, শুনতে পান? তারপর এক নিঃশ্বাসে স্টালিনের দোষের তালিকা তুলে ধরলেন। নারী, পারান্দুকের কৃষক, জেলে সবাইকে ঠকাচ্ছেন বলে অভিযোগ করেন সেই মঞ্চে। দক্ষিণী তারকা মাদুরাইয়ে আয়োজিত মহাসমাবেশে ভক্ত আর কর্মীর ঢল নামিয়ে যেন প্রমাণ করলেন তিনি শুধু সিনেমার নায়ক নয়, রাজনীতির ময়দানেও সমান দাপট দেখাতে প্রস্তুত। দীর্ঘ 11 বছর ধরে ভারতের ক্ষমতায় আছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তবে ধীরে ধীরে যেন তার শাসনামলের শেষ প্রহর ঘনিয়ে আসছে। রাজ্যে রাজ্যে শক্তিশালী হয়ে উঠছে বিরোধী জোট। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দক্ষিণের রাজ্যগুলো সব জায়গাতেই বাড়ছে মোদী বিরোধী ক্ষোভ। একই সঙ্গে পরিবর্তন এসেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতির মানচিত্রে। টানা 3 মেয়াদের সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেড়েছে টানাপোড়েন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের মিত্রতাও পরিণত হয়েছে বৈরিতায়। তাহলে কি সময় ঘনিয়ে আসছে নরেন্দ্র মোদীর বিদায়ের? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। कैसे हैं आप लोग? आप बिहार में वोट चोरी होने दोगे? সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স জোটের কাছে ক্ষমতা হেরে দীর্ঘ 10 বছর পর আবার 2014 সালে ভারতের ক্ষমতায় আসে বিজেপি। নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে টানা 3 মেয়াদে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। দীর্ঘ 11 বছরের এই শাসনকালে ভারতের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে নরেন্দ্র মোদীর বিজেপি। মেক ইন ইন্ডিয়া নীতির আড়ালে ভারত জুড়ে কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করছে মোদী। বেড়েছে বিভেদ, বিরোধীদের দমনপীড়ন এবং সংখ্যালঘু মুসলিম নির্যাতন। এদিকে নেবারহুড ফার্স্ট নীতির কথা বললেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঐতিহাসিক সম্পর্কে তিক্ততা বাড়িয়েছে বিজেপি। বর্তমানে এই সম্পর্ক ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থায় উপনীত হয়েছে। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের সাথে ঐতিহাসিক সম্পর্কের অবনতি, পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে সামরিক সংঘাত এবং গালওয়ান সীমান্ত ঘিরে ভারত চীনের সংঘাত, এমনকি নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ অধিকাংশ প্রতিবেশীর সঙ্গে বৈরিতাও এখন তুঙ্গে। আর সব মিলিয়ে মোদী বিরোধী ক্ষোভ বাড়ছে গোটা ভারত জুড়ে। রাজ্যে রাজ্যে শক্তিশালী হয়ে উঠছে বিরোধী জোট। দুবেলা পড়ার আগে মরবো না ভাই, বলবো না, তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ইতোমধ্যেই শক্তিশালী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে, যারা বিজেপির কেন্দ্রীভূত শাসন পদ্ধতির বিরুদ্ধে স্থানীয় অসন্তোষগুলোকে কাজে লাগিয়েছে। একইভাবে তামিলনাড়ু এবং কেরালার মতো দক্ষিণের রাজ্যগুলো বিজেপির হিন্দুত্ববাদী মতাদর্শের বিরুদ্ধে প্রতিরোধী হয়েছে, যেখানে ডিএমকে এবং সিপিআইয়ের মতো আঞ্চলিক দলগুলো ক্ষমতা সুসংগত করেছে। এমনকি হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনেরও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আবার হিন্দিভাষী অঞ্চলেও কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং অন্যান্য অঞ্চলের সমন্বয়ে গঠিত বিরোধী ইন্ডিয়া জোট 2024 সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ আসন জিতে পুনরুত্থানের ইঙ্গিত দিয়েছে। এদিকে সিনেমাকে বিদায় জানিয়ে রাজনীতিতে যোগ দেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। நேர்ல வர முடியாத சூழல்ல வீட்ல இருந்துகிட்டே நம்மளோட இந்த மாநாட்டுல நேரலை வாயிலாக கலந்துகிட்டு இருக்கிற। গত বছরের ফেব্রুয়ারিতে তামিলাকা ভেট্রি কাজাগম টিভিকে নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন বিজয়। 9 মাসের ব্যবধানে সেই টিভিকে এখন আলোচনার তুঙ্গে। সম্প্রতি এক জনসভায় বিজেপির বুকে কাঁপন ধরিয়ে দেয় বিজয়। ওই জনসভায় মোদীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন তিনি। என்னுடைய அம்மாக்கள், அக்கா தங்கைகள், அண்ணன் தம்பிகள், நண்பர்கள் அனைவருக்கும் என்னோட உயிர் வணக்கம்। বিজয়ের ডাকে অংশ নেয় লক্ষ লক্ষ জনতা। তবে আশ্চর্যজনক বিষয় হলো মাত্র 9 মাসের ব্যবধানে গঠিত এই দলের ডাকে লাখ লাখ মানুষের জমায়েত বলে দিচ্ছে ভারত জুড়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে কতটা। এদিকে দেশ জুড়ে তীব্র ক্ষোভের মাঝে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সাথেও টানাপোড়েন বেড়েছে ভারতের। রাশিয়ার সাথে তেল বাণিজ্যের জেরে শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। আর এর জেরে বাধ্য হয়ে পুরনো দ্বন্দ্ব ভুলে চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন নরেন্দ্র মোদী।
একদিকে দেশ জুড়ে মোদী বিরোধী ক্ষোভ, প্রতিবেশীদের সাথে সম্পর্কের অবনতি, অন্যদিকে বিশ্বের অন্যতম পরাশক্তির সাথেও সম্পর্কের ক্ষয়। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, তবে কি ভারতের রাজনীতিতে ঘনিয়ে আসছে বিজেপির শেষ অধ্যায়? বিদায়ের ঘণ্টা কি বাজতে চলেছে নরেন্দ্র মোদীর? এই যুক্তরাজ্যে তো প্রায় 15-20 বছর ধরে আছি। এখন হয়তো বিএনপি কোনো আন্দোলন করে না, আর আন্দোলনের দরকারও নাই, মানে যুক্তরাজ্যের বিএনপির কথা বলতেছি, যেহেতু তারা ক্ষমতায় আসবে। কিন্তু আওয়ামী লীগের আমলে তো তারা প্রচুর আন্দোলন করতো, এবং আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরা যখন আসতো তখন বিএনপিকে তেমন দেখা যেত না। মানে আওয়ামী লীগের কোনো মন্ত্রী আসলে অতটা কেয়ার করতো না। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসলে ওরা পুলিশের কাছে রিকোয়েস্ট করতো, পুলিশ বলতো ঠিক আছে, হোটেলের সামনে এই জায়গা দিয়ে দিলাম, এই 2 জায়গার ভিতরে থাকবা, তাকে এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা প্রোটেস্ট করবা, তারপর চলে যাইবা। তো বিএনপি ওটাই করতো, নিয়ম অনুযায়ী প্রোটেস্ট করতো, করে চলে যেত। কিন্তু এই আওয়ামী লীগ যা করতেছে এরকম কিন্তু দেখি নেই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা এই 15টা বছর কি না করছে, এত অত্যাচার, এত নির্যাতন, এত গুম খুন তো বিএনপির উপর করছে না? করছে তো বিএনপির উপর, জামাতের উপরে। কিন্তু ওরা কিন্তু ওই বিদেশে হাসিনা গেলে ওই নিয়ম মেনেই ওরা প্রোটেস্ট করতো। কিন্তু এই আওয়ামী লীগ আজকে যা করলো অত্যন্ত ন্যাক্কারজনক। একটা দূতাবাসে হামলা, এই দূতাবাসে হামলা মানে ওই দেশের উপরে হামলা। কারণ ওই আমেরিকাতে কিন্তু দূতাবাসটা কিন্তু একটা ক্ষুদ্র বাংলাদেশ, কারণ ওই দূতাবাসের জমিটা কিন্তু আমেরিকার আইনের ভিতরে না, এটা বাংলাদেশের আইনের ভিতরে। তো আজকে সেই কনসুলেটে যারা হামলা চালালো তারা অবশ্যই অপরাধী। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি গিয়েছেন নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক কনসুলেট অফিসে একটা অনুষ্ঠানের আয়োজনে সেখানে ভাষণ দিবেন। সেই জায়গায় প্রেস সেক্রেটারি গোলাম মর্তুজাও ছিল। তো সে ঢোকার সময় এই সময় একেবারে আওয়ামী লীগের লোকেরা তেরে মেরে আইসা, মানে একদম তাকে পিড়াইবে, তাকে মারবে, তারপরে বাজে বাজে গালি দেয়, স্লোগান দেয়, ডিম মারে। যদিও কিছুই তার গায়ে লাগে নাই এবং তার কাছে যেতে পারে নাই, বাট এগুলো তার চেষ্টা করছে এবং কনসুলেট অফিসের কাজ ভেঙে ফেলেছে এবং অকথ্য ভাষায় গালি গালাজ। আমি আমেরিকা ছিলাম না, বাট আমি কিন্তু এই লন্ডনে দেখেছি বিএনপির প্রোটেস্ট গুলো। বিএনপি খুনি হাসিনা, ফ্যাসিবাদী হাসিনা, স্বৈরাচার হাসিনা, এর বেশি কিছু বলতো না। কিন্তু এই মানে এইগুলো, এই আওয়ামী লীগের লোকগুলো এত অকথ্য ভাষায় গালিগালাজ করে, খুবই অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং তারা কনসুলেট অফিসে হামলা করেছে এবং সেখানে কাজ ভেঙেছে। এবং এটা কিন্তু একটা ভয়াবহ কনসিকুয়েন্স আছে, কারণ আমেরিকার মতো জায়গায় আইনের শাসন, সেখানে আজকে যারা যারা আওয়ামী লীগ করে ভাবতেছে যে আওয়ামী লীগ করে এরকম করলেই আমেরিকান সরকার অ্যাসাইলাম দিয়ে দিবে, ওই দিন শেষ। তুমি আমেরিকায় আসো অবৈধভাবে এবং আওয়ামী লীগ করে তুমি ইয়া করতেছো, কাজ ভাঙতেছো, ওই দিন আর নাই। ওই অ্যাসাইলাম মারবা, আবার দূতাবাসের কাজ ভাঙবা, সিসিটিভি রেকর্ড চেক করে করে সবাইকে গ্রেপ্তার করা হবে আমেরিকাতে। দর্শক, আমি শুনেছি এই ঘটনায় নিউ ইয়র্কে যে বাংলাদেশ দূতাবাস আছে তারা মামলা করার পরিকল্পনা নিতেছে, এবং সেই মামলায় একটা সন্ত্রাস দমন আইন আছে যে আমেরিকার, সেই আইনে আওয়ামী লীগকে আমেরিকার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা তারা করবে। আমি একটু যদি পড়ি যে আপনারা সবাই জানেন যে মেক্সিকো রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি, যিনি আগে হোয়াইট হাউসের জাস্ট বিডি নিউজের করেসপন্ডেন্ট ছিলেন, তো তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন যে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে আজ আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি বিশ্বাস করি আমেরিকাতে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিদেশে অবস্থিত সকল মিশন এবং দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব, তার মানে আমেরিকার দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে বৃহত্তম অংশীদার আমেরিকার মাটিতে বাংলাদেশের পতিত স্বৈরাচার সমর্থকদের এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং আমি জেনেছি যে আমেরিকায় যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা মামলা করবে এবং তারা মার্কিন সন্ত্রাস আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলবে এবং যুক্তি দিবে এই যে বাংলাদেশের একজন রানিং মিনিস্টার, সে তোমাদের দেশে এসে পর্যন্ত সে নিরাপত্তা পায় না, এবং পুলিশের সামনে তারা কনসুলেট অফিসের কাজ ভাঙে, সম্পদের ক্ষতি করে, জানমালের ক্ষতি করতে চায়। সুতরাং আমেরিকাতে এই সংগঠনটি নিষিদ্ধ করা হোক, এবং যদি নিষিদ্ধ করা হয় তাহলে দর্শক আওয়ামী লীগের জন্য বিরাট ধাক্কা, যে তারা বাংলাদেশেও নিষিদ্ধ, তো আমেরিকাতেও নিষিদ্ধ। এবং যদি আমেরিকাকে নিষিদ্ধ করে, আপনারা জানেন যে আমেরিকা যে পথে চলে, ইংল্যান্ড ওই পথেই চলে, অস্ট্রেলিয়া ওই পথেই চলে, তো তাহলে এবং ইউরোপে ওই পথেই চলে। তাহলে যদি আমেরিকাতে একবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে পুরা ইউরোপে নিষিদ্ধ হয়ে যাবে, এবং ওরা আসলে ওই ভারত ছাড়া আর কোথাও রাজনীতি করতে পারবে না। আজকে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে মানে ওরাই আর কি মানে ভারতীয় সাংবাদিকরা হাসাহাসি করে যে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলেছে, তার মানে দ্বারা এটাই যে শেখ হাসিনা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন কলকাতার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। এছাড়া আর তো কলকাতা আওয়ামী লীগের অফিস খোলার কোনো অর্থ নেই, তাই না? আওয়ামী লীগ রাজনীতি করে বাংলাদেশে, অফিস খুলে কলকাতায়,
কোনো যুক্তি আছে? যুক্তি তো নেই, বাট সেটাই করতেছে এবং মোদি দেখেও দেখছে না। তো যেটা বলতেছি যে আজকে আমেরিকাতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, এর জন্য আমেরিকাতে আওয়ামী লীগ অচিরে নিষিদ্ধ হতে যাচ্ছে এবং মুশফিকুল ফজল আনসারী, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার সর্বোচ্চ চেষ্টা করে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসকে সহযোগিতা করবেন। তারা আজকে যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে এর শাস্তি পেতেই হবে এবং এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এতে এদের শাস্তি নিশ্চিত হবে এবং সংগঠন হিসাবে আওয়ামী লীগ আমেরিকার মাটিতে নিষিদ্ধ হবে। এদিকে বিতর্কের মুখে দুঃখ প্রকাশ করলেন উমামা ফাতেমা। নিয়ম ভঙ্গ করে গতকাল রাতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি রোকেয়া হলে অবস্থান করে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এরই মাঝে বিষয়টিকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন, আমি নিজেই রোকেয়া হলের প্রভোস্টের সাথে দেখা করেছি এবং একটি অ্যাপ্লিকেশন দিয়েছি। যেহেতু আমি নিয়ম বহির্ভূতভাবে হলে প্রবেশ করেছি, তাই হল প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি দুঃখ প্রকাশ করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, গতকাল আমার রোকেয়া হলে প্রবেশকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে কথা তোলা হচ্ছে। আমি গতকাল কোনো নির্বাচনী প্রচার বা মিটিং করতে যাইনি। দীর্ঘদিনে মানসিক ধকলের কারণে মেন্টাল রিলিফের জন্য বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম। আমি হল গেট 10টায় বন্ধ হওয়ার আগেই হলে প্রবেশ করি, তাই রাত 1:30টায় আসার ব্যাপারে যে ভুয়া খবরটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। কেউ প্রমাণ করতে পারবে না আমি ভোট চেয়েছি। তিনি বলেন, স্বতন্ত্র ইলেকশন করার কারণে তারা অযথা হ্যারাস করছে। যারা চায়নি আমি ইলেকশনে থাকি, ইচ্ছাকৃতভাবে আমাকে অপরাধী সাজিয়ে ফেসবুকের কাঠগড়ায় বিচার বসানো হয়েছে। এসব উদ্দেশ্য প্রণোদিত হেনস্থা নির্বাচনকে কেন্দ্র করে চালানো হচ্ছে। পরিস্থিতি ঘোলাটে করে তোলা হলে আমি নিজে রোকেয়া হলের প্রভোস্টের সাথে দেখা করে কথা বলি এবং একটি অ্যাপ্লিকেশন দিই। অ্যাপ্লিকেশনের ছবি নিচে যুক্ত করেছি। যেহেতু আমি নিয়ম বহির্ভূতভাবে হলে প্রবেশ করেছি, তাই হল প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেছি। উমামা ফাতেমা আরও বলেন, তবে আজকের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এক হলের শিক্ষার্থী অন্য হলে যার কোনো ফৌজদারি অপরাধ নয়। নিয়ম বহির্ভূতভাবে হলের নানা সময় এক হলের মেয়েরা অন্য হলে বিভিন্ন সময় যান। এই স্বাভাবিক প্রবণতাকে ফেসবুকের কাঠগড়ায় তুলে ক্রিমিনালাইজ করা মেয়েদের চলাচলের পরিসরকে কমানোর শামিল। আমাদের সাধারণ মেয়েরা প্রতিনিয়ত এই হেনস্থার শিকার হন। বিশ্ববিদ্যালয় 2019-এর ডাকসু ইলেকশনের পর এই ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু ডাকসু শেষে আবার পুরনো নিয়মেই সব ফিরে যায়। তাই বলতে পারি, আমি নির্বাচন হলে এক হলের মেয়েরা যাতে অন্য হলে নির্বিঘ্নে যেতে পারে তার ব্যবস্থা করব।